ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছায় যাবে। আবার এই 24 আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো ওই 2017 বছর আওয়ামী লীগ ছিল, এটা হয়তো 34 বছর হবে, না হয় 68 বছর পর হবে, বাট এটা হবে। এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা যেটা আটকাই দিচ্ছে, এটা বাস্তবায়ন হবেই হবে। এটা ভাবার কোনো উপায় নাই যে মেজরিটি দিয়ে এটাকে আমরা আটকাই দিব, এটার কোনো উপায়ই নাই। বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন রাস্তার মধ্যে নামা যায় না, যখন বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আবার সেটা লাগবে না। মানে এই যে মনস্তত্ত্ব নিয়ে আমরা আবার কোন অন্ধকারের দিকে যাচ্ছি, এটা একটা অন্ধকারের দিকের যাত্রা। এবং আমার আমি যেটা আমার ইনফার করি সেটা যে এই সিদ্ধান্তটা এটা ইজ কামিং ফ্রম সামহার এলস, যেটা আমরা এটা নৈপথ্য থেকে এটা আমাদেরকে এখন আমাদেরকে ভাবতে হবে, এটার ভিতরে আমাদেরকে যেতে হবে, যেটা সিদ্ধান্তটা কোন জায়গায়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, আমাদের আওয়ামী লীগের সময় আমরা জানতাম সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, ডিভোর্সের সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, এখানে পারিবারিক কলহ সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, মানে সবকিছু, মানে একদম রাষ্ট্রের একদম টপ টু বটম সবকিছু সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়। অর্থাৎ আমরা ডিসিশন মেকিং সেন্টারটা আমরা জানতাম। ইউনূসের সময় এসে আমরা একটা সিদ্ধান্তহীনতায় দেখলাম সিদ্ধান্তটা কে নেয়। এটা কি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়, ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেয়, আর্মি চিফ সিদ্ধান্ত নেয়, নাকি ওই যে কি ডিপ স্টেট সিদ্ধান্ত নেয়, কে সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন ছিল। ঠিক একই ধরনের কনফিউশন কিন্তু এখন আমাদের তৈরি হচ্ছে, সিদ্ধান্ত কে নেয় মূলত। প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত, প্রাইম মিনিস্টারের যেই জেস্টার, তার যে ধরনের সোশ্যাল মিডিয়া স্ট্যান্ড, তার যে পিয়ার স্ট্যান্ড, এটা এক ধরনের মেসেজ আমাদেরকে দিচ্ছে। আবার সংসদে তার উপস্থিতি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার মিনিস্টারদের অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে। এই যে ধরেন বিভিন্ন ধরনের মেসেজগুলা এটাকে একসাথে যদি আমরা করি, তাইলে না মানে খুব সুখকর কোনো ধরনের মেসেজ আমরা পাই না। সিদ্ধান্তটা কে নেয়? তো দিন শেষে রাষ্ট্রের যে বেসিক বিষয়গুলো, আপনি বিএনপি হইতে পারেন, আপনি জামাত হইতে পারেন, আম হইতে পারেন, আপনি ডান হইতে পারেন, বাম হইতে পারেন, আপনি যা ইচ্ছা তা হইতে পারেন, কিন্তু রাষ্ট্রের যেই স্ট্রাকচারাল রিফরমেশন গুলা, যেগুলো আমাদের সবার প্রয়োজন, স্ট্রাকচারাল, আপনি যেই মতাদর্শী হন না কেন, কিন্তু স্ট্রাকচারাল যে রিফরমেশন গুলো আমাদের প্রয়োজন ছিল, আজকে এই সবগুলা থেকে বিএনপি সরে চলে আসছে। কারণ তাদের মেজরিটি আছে। মেজরিটি তো আমরা যতবারই মেজরিটি হয়েছে, ব্রড মেজরিটি সবসময় আমরা দেখছি রাষ্ট্রের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। 96 একই কাজ করছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করলো, 2004 সালে একই ঘটনা করলো। এখন আওয়ামী লীগ তো মেজরিটি আমরা দেখলামই, আর এখন আবার আমাদের নতুন করে শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কি কারণে এই 2024 হয়েছিল, এটা হাসিনা তো ব্যক্তি না, এটা একটা আইডিয়া, এটা একটা সিস্টেম, এটার মধ্যে দিয়ে যে কেউ হাসিনা হইতে পারে। এটা এই সিস্টেমটা যদি বলবৎ রেখে আমরা হাসিনা উৎপাদন পদ্ধতি, এই সিস্টেমটা যদি আমরা ইনট্যাক্ট রাখি, এখানে আমি হাসিনা হইতে পারি, আপনি হাসিনা হইতে পারেন, এটা একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলাই হাসিনা। এটা তো কোনো হাসিনা এটা সিঙ্গেল এন্টাইটি না, এটা অনেকগুলো আইডিয়ার একটা সমষ্টি হাসিনা। তা আবার যদি এই সিস্টেমটাকে আমরা টিকায় রাখি, আবার তো আমাদের মধ্যে আবার কোনো না কোনো ভাবে হাসিনা আবার পুনরুৎপাদন হবে। তো সেই জায়গা থেকে আমাদের এই বেসিক জায়গাগুলোতে, আপনি বিএনপি করেন ফাইন, আমার কোনো ইস্যু না, আপনি জামাত করেন ইস্যু না, আপনি এনসিপি করেন ইস্যু না, আপনি ডান করেন আমার কোনো ইস্যু না, যতক্ষণ না পর্যন্ত আপনার মত আরেকজনকে চাপাই দিচ্ছেন, আরেকজনের উপর বল প্রয়োগ করছেন। তো সেই জায়গা থেকে আমাদের এই স্ট্রাকচারাল জায়গাতে আমাদের এক হইতে হবে এবং এটাকে আমাদের বাস্তবায়ন করতেই হবে।
আর ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছায় যাবে, আবার এই 24 আবার হচ্ছে এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো ওই 2017 বছর হচ্ছে আওয়ামী লীগ ছিল, এটা হয়তো 34 বছর হবে, না হয় 68 বছর পর হবে, বাট এটা হবে। এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা যেটা আটকাই দিচ্ছে, এটা বাস্তবায়ন হবেই হবে। এটা ভাবার কোনো উপায় নাই যে মেজরিটি দিয়ে এটাকে আমরা আটকাই দিব, এটার কোনো উপায়ই নাই। তো সেই জায়গা থেকে ক্ষমতাসীন দল যারা আছে তাদের প্রয়োজনে তারা 2024 সালের জুন মাসে, এপ্রিল মাসে, মে মাসে তাদের মনস্তত্ত্ব কি ছিল সেইটার লিটমাস টেস্ট অনুযায়ী তাদের আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। নচেত আমাদের দেশটা আবার পিছিয়ে যাবে এবং আমরা দিন শেষে হচ্ছে ক্ষমতার ভাগিদার হয়েছে, আমরা সুবিধাভোগী হয়েছি দিন শেষে সাধারণ মানুষ এখান থেকে আসলে কোনো উপকার পায়নি। এটা এই নির্বাচন, এই হচ্ছে আমরা ফ্যাসিলিটেড হয়েছে, কিন্তু যারা রিয়েল হিরো এই 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 পুরা স্ট্রাগলের, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় নাই। তারা একটা রাষ্ট্র চাইছিল, যে রাষ্ট্রটা হচ্ছে কি আর কাউকে বাসা থেকে তুলে নিয়ে হচ্ছে নাই করে দেওয়া হবে না। চিন্তা করেন একটা ফ্যামিলি, উনি জানে না ওনার হাজবেন্ডের জন্য উনি কি মৃত্যুবার্ষিকী পালন করবে নাকি উনি আবার ফেরার অপেক্ষা করবে। মানে এর থেকে বাজে ফিলিং আর কিছু হইতে পারে? মানে উনি কি কিসের জন্য দোয়া করবে? ওনার হাজবেন্ড, এটা গুম হওয়া একটা ফ্যামিলি, ওনার হাজবেন্ড নিয়ে গেছে, উনি কি মৃত্যুবার্ষিকীর জন্য উনি কি ওই যেদিন নিয়ে গেছে ওই দিন কি উনি মৃত্যুবার্ষিকী পালন করবে, না উনি ওনার হাজবেন্ডের ফেরার অপেক্ষা করবে? মানে উনি জানেন না, মানে এর থেকে মানে বাজে ফিলিংস আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। প্রত্যেকটা অপরিচিত মানুষকে যখনই বাসায় হচ্ছে একটা টোকা আসে, কলিং বেল বাজে, সে মনে করে যে তার স্বজন ফিরে আসছে। মানে এই স্মৃতি নিয়ে একটা মানুষ, যে এখানে সবচেয়ে মানে আমাদের মানে অবাক হই, যারা সাফারার ছিল তারাই এখন হচ্ছে এখন এক ধরনের এই এই সংস্কার কার্যক্রম, স্ট্রাকচারাল সংস্কার কার্যক্রমকে হচ্ছে একটা বার হিসাবে তারা আবার হচ্ছে এখন ভূমিকা রাখছে। সালাউদ্দিন সাহেব, এটা হচ্ছে আপনি উনি নিজে হচ্ছে সাফার করছেন, তারপর হচ্ছে হুম্মাম ভাই সাফার করছেন, আরমান ভাই সাফার করছেন, এখানে ইলিয়াস আলীর হচ্ছে ওয়াইফ বর্তমান হচ্ছে অনারেবল এমপি, উনি সাফার করেছেন, সাফার করছেন। উনারাই এখন আবার এটার এগেইনস্টে যাচ্ছেন। মানে এটা খুবই ডিসগ্রেসফুল আমাদের জন্য, জাতি হিসাবে ডিসগ্রেসফুল, আমরা জেনারেশন হিসাবে এটা আমাদের জন্য ডিসগ্রেসফুল। আমি এমপি হয়েছে কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আইসা হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম, মানে আমরা যে সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলে? আমরা তাদেরকে কি দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই হচ্ছে এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসে ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে, তাদের হচ্ছে নিজেদের এখানে পার্সোনাল হচ্ছে এখানে হচ্ছে বেনিফিটেড হয়েছে। তো সেজন্য ডিফেক্টো আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে, না এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি, তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকম তো বলে মনে হয় না, আমি আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এগুলা আসলে শুনতে বাজে শোনা, এগুলা আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না না, আসলে এগুলো তো বলা উচিত না। একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল, তো এটা আমাদের জন্য একই পার্লামেন্টে বসি, তো এটা আমাদের জন্য একটু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চাই রাষ্ট্র নেশন কিছু আমাদের থেকে পাক, আর প্রতারিত না হোক। আবার প্রতারিত হইলে আবার একটা আমরা মানে একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হবে, এটা আমরা চাই না। মানুষ আশাহত হবে। ধন্যবাদ সবাইকে।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।